Assalamu alaikum wa rahmatullah. Welcome for the third time in chapter 13 of marketing management. The setting product strategy, the name of this chapter, and we are going to deliver lecture on the third part of this chapter. All the materials have been collected from marketing management book written by Philip Kotler, and this is Iqbal Mahmoud Sohel, lecturer marketing, Bangladesh Islam University. You know that we have decided to discuss from this chapter on 3 topics. আমরা 3টি টপিকে ডিসকাস করার সিদ্ধান্ত শুরুতেই জানিয়ে দিয়েছি এবং অলরেডি 2 topics have been discussed, levels of product and classification of product. এই দুটো জিনিস আমাদের বিশ্লেষণ হয়ে গেছে আমাদের পার্ট 1 এবং পার্ট 2 লেকচারে. In this part, that means in the third part, differentiation of product will be discussed. প্রোডাক্টের ডিফারেন্সিয়েশনটা আমাদের আলোচ্য বিষয়. তো ডিফারেন্সিয়েশন জিনিসটা আসলে কেন প্রয়োজন? You are not only doing the business and you are not the only seller in the market of your product. Rather, several other competitors or producers or sellers are selling the same solution with almost same types of products. But why should customers will purchase your product? Customer আপনার প্রোডাক্টটি কেন কিনবে? সেই জবাব আপনাকেই দিতে হবে. তো আমরা প্রোডাক্টকে ডিফারেন্ট করার, অন্যদের থেকে আলাদা করার বেশ কিছু সম্ভাব্য পন্থা নিয়ে এই অংশে আলোচনা করেছি, যে কি বিষয়ে বা কোন দিক থেকে আপনি আপনার প্রোডাক্টকে কাস্টমারের কাছে ভিন্নভাবে উপস্থাপন করতে পারেন, সেগুলোই হচ্ছে আমাদের আলোচ্য বিষয়. সো লেট আস স্টার্ট. ডিফারেন্সিয়েশন ইস্যুগুলোকে আমরা মূলত দুটি ভাগে ভাগ করব. একটা হচ্ছে প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন আর একটা হচ্ছে সার্ভিস ডিফারেন্সিয়েশন. প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন অ্যান্ড সার্ভিস ডিফারেন্সিয়েশন. এখানে বলে রাখা দরকার যে সার্ভিস ডিফারেন্সিয়েশনটা আসলে সার্ভিসকে কিভাবে ডিফারেন্ট করতে হবে সেই আলোচনা নয়, বরং একটা প্রোডাক্টের সাথে সম্পর্কিত সার্ভিস কোন দিক থেকে ডিফারেন্ট করা যায় সেই আলোচনা. সো লেট আস এন্টার ইনটু দ্য ইস্যু. প্রথমে আমরা প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন ইস্যুগুলো আলোচনা করব. পিওর প্রোডাক্ট এর গঠনগত দিক থেকে কোন দিকে আমরা প্রোডাক্টকে ডিফারেন্ট করার সুযোগ. আমরা দেখতে পাচ্ছি 9টি অপশন আমাদের হাতে চলে এসেছে, যেই 9টি অপশনের যে কোনো একটিকে আমরা প্রোডাক্ট ডিফারেন্সিয়েশনের জন্য ইউজ করতে পারি. যে কোনো একটি বা দুই একটি, অবশ্যই সবগুলো ডিফারেন্সিয়েশন স্ট্র্যাটেজি কোনো একটা প্রোডাক্টের ক্ষেত্রে অবলম্বন করা কোয়াইট ইম্পসিবল, খুবই কঠিন ব্যাপার এবং আননেসেসারি, দরকারও নেই. এক কিংবা দুই একটি ডিফারেন্সিয়েশন ইস্যু আপনি যদি সফলভাবে ব্যবহার করতে পারেন, দ্যাট ইজ এনাফ টু ডিফারেন্ট ইউর প্রোডাক্টস ফ্রম ইউর কম্পিটিটরস. তো কোনো একটি রাস্তায় একবার হেঁটে আসলে পরবর্তীতে সেই রাস্তাটি ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া যায়. আমরাও আপনাকে এই 9টি বিষয় সম্পর্কে ধারণা দেব, কখনো এর মধ্যে কোনো একটি আপনার প্রোডাক্টের সাথে বা অফারের সাথে খাপ খেয়ে যেতে পারে ডিফারেন্ট করার জন্য. সো লেট আস ডিসকাস. নম্বর 1 হচ্ছে প্রোডাক্ট ফর্ম. ফর্ম হচ্ছে আকৃতি বা রূপ, অর্থাৎ প্রোডাক্টের আকৃতিগত দিক থেকে আপনি ডিফারেন্ট করতে পারেন. আমরা অলরেডি একটা ডিফারেন্ট দেখতে পাচ্ছি, সেপনিল হ্যান্ড ওয়াশ. সেপনিল এই হ্যান্ড ওয়াশটি কখনোই কোয়ালিটির কারণে কাস্টমারের কাছে বিবেচিত হয় না, বরং এটা দেখতে বা আকৃতিগত দিক থেকে একটু আলাদা, ত্রিকোণাকৃতি, ট্রায়াঙ্গুলার শেপ এবং ছোটোখাটো, একটু অন্যরকম দেখতে,
অনেক কাস্টমার শুধুমাত্র এই কারণেই সেফনিল হ্যান্ড ওয়াশ কিনে থাকেন। সো বাহ্যিক আকৃতিটা অনেক সময় কাস্টমারের কাছে ডিফারেন্ট হওয়ার জন্য একটা ইস্যু হতে পারে। দ্বিতীয়ত আমরা বলতে পারি প্রোডাক্ট ফিচার, অর্থাৎ প্রোডাক্টের বিভিন্ন বৈশিষ্ট্যগত দিক থেকেও প্রোডাক্টকে আলাদা করা যেতে পারে। ভেরিং ফিচার অফার করা যায় বা অনেক কোম্পানি অফার করে থাকে। যেমন আমরা বলছি যে আপনি কি ধরনের সার্ভিস বা কি ধরনের ফিচার দিবেন, অন্য কোম্পানির সাথে আপনার ফিচারগত পার্থক্য কোন পয়েন্টে থাকবে, সেটাকে নির্ধারণ করতে হলে আপনাকে শুরুতেই সার্ভে করে নেওয়া উচিত। সার্ভেইং রিসেন্ট বায়ার্স, সাম্প্রতিক কাস্টমারের রুচি, পছন্দ, ইচ্ছা, আগ্রহ কোন দিকে, সেটা সার্ভে করে সিদ্ধান্ত নেওয়া যে আমার প্রোডাক্টের ফিচারটা কী করা যেতে পারে। অ্যান্ড দেন ক্যালকুলেটিং কাস্টমার ভ্যালুজ ভার্সেস কোম্পানি কস্ট। এরপরে আপনার ভাবতে হবে যে আসলে ওই পরিবর্তিত ফিচার কাস্টমারের কাছে কতটুকু ভ্যালু পাবে বা গুরুত্ব পাবে এবং তার বিনিময়ে আমাকে ঠিক কী পরিমাণ খরচ করতে হবে। এগুলোকে কম্পেয়ার করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে হোয়াট নিউ ফিচার্স অর হোয়াট এক্সেপশনাল ফিচার্স ক্যান বি অ্যাপ্লাইড। দ্বিতীয়ত হচ্ছে ডিসাইড ওয়েদার টু অফার ফিচার কাস্টমাইজেশন এট এ হায়ার কস্ট অর এ ফিউ স্ট্যান্ডার্ড প্যাকেজেস এট এ লোয়ার কস্ট। অর্থাৎ আপনি কাস্টমারকে তার পছন্দ অনুযায়ী ফিচার দিবেন কিনা অনেক বেশি খরচের বিনিময়ে। যে কাস্টমারের ইচ্ছা রুচির বহিঃপ্রকাশ ঘটাতে চাইলে আপনাকে বেশ ভালো খরচ করতে হবে। আপনি কি সেই রাস্তায় হাঁটবেন, নাকি আপনি আপনার সুবিধা মতো কাস্টমারের জন্য কয়েকটা মডেল বা কয়েকটা স্ট্যান্ডার্ড সেট করে দিবেন। যেমন আমরা শার্টের ক্ষেত্রে দেখি সাইজ এক্সেল, ডাবল এক্সেল, এল, এরকম কয়েকটা স্ট্যান্ডার্ড প্যাকেজ দিবেন, নাকি কাস্টমারের জন্য অনেক খরচ করে তাদের রুচি পছন্দ অনুযায়ী প্রত্যেকের জন্য ভিন্ন ভিন্ন অফার দিবেন, সেটা নির্ভর করবে একান্তই আপনার উপরে। তো আমরা প্রোডাক্ট ফিচার 2 নম্বর আলোচনা করলাম যে এভাবে আমরা কাস্টমারের কাছে প্রোডাক্টের ফিচারগত দিক থেকেও ভিন্ন ভিন্ন কিছু দিতে পারি। দ্বিতীয়ত হচ্ছে পারফরমেন্স কোয়ালিটি। পারফরমেন্স কোয়ালিটি বলতে কি বোঝায়? দ্য লেভেল এট হুইচ দ্য প্রোডাক্টস প্রাইমারি ক্যারেক্টারিস্টিক্স অপারেট, অর্থাৎ প্রোডাক্টের মূল বৈশিষ্ট্যগুলো ঠিক যেই মানে বা যেই স্তরে কাজ করে ওই স্তর এর কোয়ালিটিকে আমরা বলছি পারফরমেন্স কোয়ালিটি। তো সেক্ষেত্রে আমাদের সাজেশন হচ্ছে যে ইউ শুড ডিজাইন এ পারফরমেন্স লেভেল হুইচ ইজ অ্যাপ্রোপ্রিয়েট টু দ্য টার্গেট মার্কেট অ্যান্ড কম্পিটিশন। মানে আপনি যাদের জন্য, যে টার্গেট গ্রুপ অফ কাস্টমারের জন্য বিজনেস করছেন, তাদের সাথে খাপ খায়, তাদের রুচি পছন্দ এবং সামর্থ্যের সাথে খাপ খায় এই লেভেলের পারফরমেন্স আপনার সেট করা উচিত প্রোডাক্টে। এবং ম্যানেজ পারফরমেন্স কোয়ালিটি থ্রো টাইম, এবং সময়ে সময়ে আপনার উচিত এই পারফরমেন্সের কোয়ালিটিটা চেঞ্জ করা অথবা রিভিউ করা। এক্ষেত্রে আমরা একটা উদাহরণ এক্ষেত্রে চিন্তা করতে পারি পারফরমেন্স কোয়ালিটির ক্ষেত্রে। সেটা হচ্ছে মার্সিডিজ বেঞ্জের একটা ইতিহাস আছে, তারা পারফরমেন্স কোয়ালিটির কারণে কিভাবে পড়ে গিয়েছে। আমরা এই কেসটা থেকে দেখতে পাই যে 2003 থেকে 2006 সাল, এই সময় মার্সিডিজ বেঞ্জ হঠাৎ করে বিএমডব্লিউর কাছে বেশ ভালোভাবে ধরা খেল। বিএমডব্লিউ তাদেরকে ছাড়িয়ে গেল, সারপাস্ট ইট ইন গ্লোবাল সেলস, বৈশ্বিক বিক্রয়ে দেখা গেল বিএমডব্লিউ এগিয়ে গেছে মার্সিডিজ বেঞ্জকে পেছনে রেখে। তো টু রিকুপ এ নিউ ম্যানেজমেন্ট টিম অর্গানাইজড অ্যারাউন্ড ফাংশনাল এলিমেন্টস। নতুন যারা ম্যানেজমেন্ট, তারা রিঅর্গানাইজ করলো তাদের প্রোডাক্টের যে, অর্থাৎ মার্সিডিজ বেঞ্জের যে পারফরমেন্স কোয়ালিটি লেভেলটা নিয়ে তারা কাজ করলো, যেমন এর মোটরস, তারপরে চেসিস, ইলেকট্রনিক সিস্টেমস, এগুলো নিয়ে তারা কাজ করলো। তারা ইনস্টেড অফ মডেল লাইন নিয়ে তারা মানে নতুন নতুন মডেলের দিকে না তাকিয়ে ওই গাড়ির পারফরমেন্স লেভেল বা ফাংশনিংয়ের জায়গাগুলো আবার নতুন করে চেক করলো, রিভিউ করলো এবং সেগুলো পুনরায় নতুনভাবে সাজালো।
ইলেকট্রনিক সিস্টেম তারা টেস্ট করলো। এরপরে হচ্ছে প্রত্যেকটা মডেলে 10,000 ডায়াগনস্টিক করলো এবং অবশেষে মার্সিডিজ বেঞ্জ বিক্রয়ে সফল হলো। 2002-এ তাদের যে অবস্থানটা ছিল, যে 72 ভাগ তাদের যে বিক্রয় কমে গিয়েছিল 2002 সালে, সেই জিনিস তাদের আবার বিক্রয় বৃদ্ধি পেল এই জাতীয় রিশাফলিং এর কারণে। তো আমরা যেটা বলছি যে সময়ে সময়ে আপনাকে কোয়ালিটি বদল করতে হবে, এটা হচ্ছে পারফরমেন্স কোয়ালিটির একটা অ্যাপিল। 4 নম্বরে চলে যাই, কনফরমেন্স কোয়ালিটি। কনফরমেন্স কোয়ালিটি কাকে বলে আগে দেখে নিই। দ্য ডিগ্রি টু হুইচ অল প্রডিউসড ইউনিটস আর আইডেন্টিক্যাল অ্যান্ড মিট প্রমিসড স্পেসিফিকেশনস। অর্থাৎ যতগুলো একটা নির্দিষ্ট মডেলের পণ্য যতগুলো উৎপাদন করেছে সবগুলো ঠিক একই লেভেলে কাজ করবে, একই কোয়ালিটি বা একই ফাংশন করবে, এটা নিশ্চিত করতে পারাটাই হচ্ছে কনফরমেন্স কোয়ালিটি। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে পোরশে, এটা একটা গাড়ির মডেল, পোরশে 911। ইট ইজ ডিজাইনড টু অ্যাক্সিলারেট টু 60 miles per hour উইদিন 10 seconds। তাদের পারফরমেন্স কোয়ালিটিটা হচ্ছে যে এই মডেলের গাড়িটা প্রত্যেক ঘন্টায় 60 miles per hour উইদিন 10 seconds, যে 10 সেকেন্ডের মধ্যে সে 60 মাইল বেগে তার গাড়িকে নিয়ে যেতে পারবে। অর্থাৎ গাড়ির গতি বৃদ্ধির ক্ষেত্রে তাদের একটা স্ট্যান্ডার্ড তারা করেছে যে মাত্র 10 সেকেন্ডের মধ্যেই আপনি আপনার গতিকে 60 কিলোমিটার নিয়ে যেতে পারবেন, এবং এই মডেলের সবগুলো গাড়ি ঠিক সেম পারফরমেন্স দিয়েছিল। ইফ এভরি Porsche 911 coming off the assembly line does this, the model is said to have high conformance quality। অর্থাৎ এই মডেলের প্রত্যেকটা গাড়ি যদি 10 সেকেন্ডের মধ্যে, 11 সেকেন্ড না 10 সেকেন্ডের মধ্যেই 60 কিলোমিটার গতি তুলতে পারে, তখন বলা যাবে যে কনফরমেন্স কোয়ালিটিতে তারা সফল। এভাবেই আমরা যেই প্রোডাক্টটাই দেব সেই প্রোডাক্টটাই যদি ওই মডেলের সবগুলো আইটেম, সবগুলো পিস একই লেভেলের কাজ করে, সেটা আপনার একটা ডিফারেন্সিয়েশনের ভালো একটা ওয়ে হতে পারে। পঞ্চম যে অপশনটা আমরা সাজেস্ট করছি সেটা হচ্ছে ডিউরেবিলিটি। ডিউরেবিলিটি দিয়েও আপনি আপনার পণ্যকে সেপারেট করতে পারেন অন্য কম্পিটিটরসদের থেকে। এখানে আমরা বলছি যে মেজার অফ দ্য প্রোডাক্টস এক্সপেক্টেড অপারেটিং লাইফ আন্ডার ন্যাচারাল অর স্ট্রেসফুল কন্ডিশনস। যে একটু ভিন্ন ধরনের পরিস্থিতিতেও অথবা স্বাভাবিকভাবে সে অন্য যে কোনো মডেলের চেয়ে বা যে কোনো কম্পিটিটরের চেয়ে তার পারফরমেন্সটা ভালো হয় বা বেশি দিন টেকে, এই ধরনের একটা সুনাম দিয়েও আপনি আপনার প্রোডাক্টটাকে আলাদা করে। নাম্বার 6 হচ্ছে রিলায়েবিলিটি। রিলায়েবিলিটি আমরা বলতে বোঝাচ্ছি এ মেজার অফ দ্য প্রবাবিলিটি দ্যাট এ প্রোডাক্ট উইল নট ম্যালফাংশন অর ফেইল উইদিন এ স্পেসিফাইড টাইম পিরিয়ড। অর্থাৎ কাস্টমাররা ভরসা করতে পারবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে হঠাৎ করে সেটা ক্র্যাক করবে না, বা সেটা মূল ফাংশনটা নষ্ট হবে না, মাঝপথে নির্দিষ্ট সময়ের আগেই সেটা ম্যাল ফাংশন করবে না। এই ধরনের একটি সুনাম যদি আপনি অর্জন করতে পারেন, সেটাকে আমরা বলছি যে স্পেশালাইজেশন বা ডিফারেন্সিয়েশন অন। দেন নাম্বার 7, রিপেয়ারেবিলিটি। যদি এমন হয় যে আপনার প্রোডাক্টটা খুব সহজেই রিপেয়ার করা সম্ভব হয়, সহজেই যদি রিপেয়ার করা সম্ভব হয় ইন কেস অফ এনি প্রবলেম, তাহলে আপনার বলতে হবে যে আপনার প্রোডাক্টটা একটু ডিফারেন্ট। যেমন আমরা বলতে পারি যে হোন্ডা মোটরসাইকেল, এই মোটরসাইকেলটি নষ্ট হলেও, কোনো ধরনের ঝামেলা হলেও সেটা রিপেয়ার করাটা খুব ইজি, কারণ এই সংক্রান্ত মেকানিক্স অনেক আছে। কিন্তু অন্য কোনো
জটিল গাড়ি আছে বা জটিল যন্ত্র আছে যেগুলো হয়তো রিপেয়ার করাটা অত ইজি না। নাম্বার 8 আমরা বলতে চাই স্টাইল, দ্য প্রোডাক্টস লুক অ্যান্ড ফিল টু দ্য বায়ার, অর্থাৎ দেখতে বাহ্যিকভাবে কেমন সুন্দর সেটাই হচ্ছে কখনো কখনো ডিফারেন্সিয়েশনের একটা ইস্যু হয়ে যায়, যে অন্য প্রোডাক্ট হয়তো ভালো, হয়তো কোনো কোনো ফিচার তাদের একটু আলাদা আছে, কিন্তু এই প্রোডাক্টটা বাহ্যিকভাবে দেখতে একটু সুন্দর, এই সৌন্দর্যটাই কাস্টমারের কাছে ভিন্ন হয়ে ধরা দিতে পারে। এর উদাহরণ হচ্ছে যেমন জাগুয়ার একটা গাড়ি, এদের আহ, পরিচিতির পেছনে মূল কারণটাই হচ্ছে যে দেখতে একটু আলাদা অন্যান্য গাড়িগুলোর চেয়ে, এক্সট্রাঅর্ডিনারি লুকস এখানে যেটা বলছি আমরা। ওকে, প্রোডাক্ট ডিফারেন্সিয়েশনের সর্বশেষ পয়েন্ট হচ্ছে কাস্টমাইজেশন। কাস্টমাইজেশন বলতে আমরা যেটা বুঝি যে হোয়াট এ পার্সন ওয়ান্টস অ্যান্ড ডাজন্ট ওয়ান্ট, একজন কাস্টমার কি চায় আর কি চায় না সেটাকে বেস করে যখন আপনি কোনো একটা প্রোডাক্ট তৈরি করতে পারবেন বা অফার করতে পারবেন, ওই কাস্টমারের চাওয়া এবং বিরক্তি দুটোকেই সামনে রেখে, তখন আপনার এই পারদর্শিতাটাই একটা স্পেশালাইজেশন বা ডিফারেন্সিয়েশন হিসেবে কাস্টমারের চোখে ধরা দেবে। আমরা ফোর সিজন হোটেলের একটা উদাহরণ দিতে পারি। ফোর সিজন হোটেল সাধারণত 4বার কাস্টমার একটা বুকিং নেওয়ার পরে তারা 4বার কন্ট্যাক্ট করে যারা পার্টি আছে। এর পেছনে তাদের কারণ হচ্ছে যে কি ধরনের কাস্টমার আসবে, তাদের বয়স কেমন, তাদের কারো কোনো সমস্যা আছে কিনা, তাদের বিশেষ কোনো প্রয়োজন আছে কিনা। তাদের যেহেতু হোটেল বা রেস্তোরাঁ বা কমিউনিটি সেন্টার, সো এই জাতীয় স্পেসিফিকেশনগুলো তারা আগে শুনে সেই অনুযায়ী প্রিপারেশন নিয়ে রাখে। ফলে একজন ডায়াবেটিস রোগীর জন্য তাদের প্রিপারেশন থাকে, একজন বৃদ্ধ রোগীর জন্য তাদের প্রিপারেশন থাকে, একজন ভেজিটেরিয়ান বা নো বিফ পিপলের জন্য তাদের আলাদা ট্রিটমেন্ট থাকে। তো এভাবেই কাস্টমাইজড সার্ভিস দেওয়ার মাধ্যমে নিজেদেরকে আলাদা করে নেওয়া যায়। তো এই ছিল আমাদের প্রোডাক্ট ডিফারেন্সিয়েশনের আলোচনা। আপনার এই যে 9টা বললাম কাস্টমাইজেশন সহ, এই 9টার মধ্যে যে কোনো একটা দিয়েই কাস্টমারের মন জয় করে ফেলা সম্ভব, অথবা অন্য কোম্পানির থেকে নিজের প্রোডাক্টের স্বাতন্ত্র্য চিহ্নিত করা বা উপস্থাপন করা সম্ভব। আমরা এবার এই পার্টের দ্বিতীয় অংশে চলে যাচ্ছি, সেটা হলো সার্ভিস ডিফারেন্সিয়েশন। আমরা আগেই বলেছি সার্ভিস ডিফারেন্সিয়েশন মানে সার্ভিস কতভাবে আলাদা করা যায় তা নয়, বরং প্রোডাক্ট রিলেটেড সার্ভিস কতভাবে দেয়া যেতে পারে, ডিফারেন্ট কোন কোন উপায়ে দেয়া যেতে পারে সেই আলোচনা। আমরা দেখতে পাচ্ছি 7টা অপশন আমাদের সামনে আছে, 7টার যে কোনো একটা দিয়েই আপনি আপনার প্রোডাক্টকে ডিফারেন্ট করতে পারেন। আমরা সার্ভিস ডিফারেন্সিয়েশন আরও একটা কারণে চিন্তা করব যে সাধারণত কোনো কোনো প্রোডাক্ট আছে যেগুলোর ক্ষেত্রে স্বাতন্ত্র্য বা ডিফারেন্ট করার তেমন কিছু নেই, সবগুলো প্রোডাক্ট সব দোকানে প্রায় সেম। যদি আমরা বলি পেট্রোলিয়ামের কথা, পেট্রোল আসলে ডিফারেন্ট করার তেমন কিছু নেই। গোল্ডে আসলে খুব বেশি ডিফারেন্ট করার কিছু নেই প্রোডাক্টের মধ্যে, কারণ গোল্ডের একটা ইউনিক মানদণ্ড আমরা সবাই জানি, 18 ক্যারট, 20 ক্যারট, 22 ক্যারট ইত্যাদি। তো সেই জাতীয় প্রোডাক্টের ক্ষেত্রে আপনি যেহেতু প্রোডাক্টে কোনো ডিফারেন্ট কিছু দিতে পারছেন না, তখন আপনাকে কাস্টমারের কাছে আলাদা হওয়ার জন্য ওই প্রোডাক্ট রিলেটেড সার্ভিসে ডিফারেন্সিয়েশন দেওয়ার চেষ্টা করতে হবে। নম্বর 1 হচ্ছে অর্ডারিং ইজ। অর্ডারিং ইজ মানে সহজে অর্ডার দেওয়ার যে ব্যবস্থা, যেমন অর্ডার থ্রু মিসড কলস। মিস কলের মাধ্যমে যদি অর্ডার দেওয়া যায় তাহলে সেটা অবশ্যই একটু ব্যতিক্রম। যেমন একটি চায়ের দোকানের সাথে পাশের একটি শোরুমের যদি চুক্তিভাবে হয় যে আমাদের ক্লায়েন্ট আসলে আমরা মিস কল দেবো এবং সেই অনুযায়ী আমাদেরকে মিস কলের সংখ্যা অনুযায়ী আমাদের কাছে চা পাঠাতে হবে, তখন এটা অবশ্যই ব্যতিক্রমী একটা অর্ডারিং সিস্টেম। ডেলিভারির মাধ্যমেও আপনি আপনার সার্ভিস প্রোডাক্টকে ডিফারেন্ট করতে পারেন ডেলিভারি সিস্টেমের মাধ্যমে। এক্ষেত্রে ডেলিভারি স্পিড অথবা ডেলিভারি একুরেসি, নিখুঁতভাবে কাস্টমারকে পৌঁছে দেওয়া এবং কেয়ার থ্রু আউট দ্য প্রসেস, একটু কেয়ারিংটা অন্য যে কোনো কোম্পানির চেয়ে আপনাদের ডেলিভারির ক্ষেত্রে কেয়ারিংটা যদি বেশি হয়, এটা একটা ডিফারেন্সিয়েশনের ইস্যু হতে পারে। আমরা বিকাশ
বিকাশকে একটা এক্সাম্পল হিসেবে বলতে পারি যে বিকাশের মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারিটা বা টাকা ডেলিভারিটা ব্যাংকের চেয়েও দ্রুত হয়ে যাচ্ছে। কাস্টমার ঘরে বসে নিজের মতো করে কোনো ধরনের অ্যাকাউন্ট খুলে বা না খুলেও তারা টাকা ট্রানজ্যাকশন করতে পারছে সার্বক্ষণিক। এই সুযোগটা এই অর্ডার দেওয়াটা যেহেতু বিকাশের মাধ্যমে সম্ভব হচ্ছে, এটাকে একটা এক্সাম্পল। নম্বর 3 সার্ভিস ডিফারেন্সিয়েশন হতে পারে ইনস্টলেশন, অর্থাৎ স্থাপন করে দেয়া। যেমন অটোবির ক্ষেত্রে আমরা বলতে পারি যে সাধারণত এই ফার্নিচারের নিজস্ব লোক এসে বাসায় এসে সেটা ইনস্টল করে দেয়, অথবা কখনো কেউ বাসা শিফট করলে, চেঞ্জ করলে, অফিস চেঞ্জ করলে তারা সেই শিফটিংয়ের কাজেও খুলে আবার ওই জায়গায় নিজেদের হাতে করে লাগিয়ে দেওয়ার যে একটা স্পেশাল সার্ভিস দিয়েছে, এই সার্ভিস খুব কম ফার্নিচার কোম্পানি অফার করতে পেরেছে। সুতরাং ইনস্টলেশনের দিক থেকে অটোবি নিশ্চয়ই আলাদা। নম্বর 4 হলো কাস্টমার ট্রেনিং। দ্যাট মিনস কাস্টমার্স আর এমপ্লয়ীদের যদি ট্রেনিং দেওয়া হয় যে প্রোডাক্টটা হাউ টু ইউজ, ভেন্ডর্স ইকুইপমেন্ট, মানে আমরা যে ইকুইপমেন্ট আপনাদেরকে দিচ্ছি অর্থের বিনিময়ে, সেটা কীভাবে ইউজ করতে হবে সেই রিলেটেড ট্রেনিংও যদি দিয়ে দেওয়া হয়, অবশ্যই অন্য কোম্পানির চেয়ে তারা একটু এগিয়ে থাকবে ডিউ টু দিস স্পেশাল সার্ভিস। যেমন মোবাইলের ক্ষেত্রে অনেক সময় ট্রেন আপ করা হয় কাস্টমারকে যে মোবাইলটা আপনি কীভাবে অপারেট করবেন এবং কী কী আপনার করা ঠিক হবে না। এবং সোলার প্যানেলের ক্ষেত্রে সোলার প্যানেলের যত্ন এবং সোলার প্যানেলের মেনটেনেন্স বিষয়গুলো অনেক সময় ট্রেন। নম্বর 5 হচ্ছে কনসাল্টিং, কাস্টমার কনসাল্টিং। কখনো কখনো কাস্টমারের ডাটা বা ইনফরমেশন সিস্টেম রিলেটেড কনসালটেশন প্রয়োজন হয়, যে ঠিক অপারেশনের মাঝপথে বা কোনো একটা ইকুইপমেন্ট অপারেট করতে গিয়ে কাস্টমার কখনো কখনো ঝামেলায় পড়ে যায় বা কখনো কখনো তাদের পরামর্শের প্রয়োজন হয়। সেই সময় পরামর্শ দেওয়ার জন্য যদি আপনার নিজস্ব একটা অফার থাকে, সেটা অবশ্যই একটা ডিফারেন্সিয়েশন ইস্যু হতে পারে। যেমন আমরা বলি যে বিভিন্ন কোম্পানির যে কাস্টমার কেয়ার সার্ভিস আছে, যদি এমন হয় যে কাস্টমার কেয়ার সার্ভিস শুধু তাদেরই আছে, তখন এটাকে আমরা একটা ডিফারেন্সিয়েশন ইস্যু হিসেবে বলতে পারি। যেমন ফিল্টারের ক্ষেত্রে, পানির ফিল্টারের ক্ষেত্রে পিউরিট, তাদের একটা কাস্টমার কেয়ার এর নম্বর আছে, যেটা বাংলাদেশের অন্য কোনো ফিল্টার কোম্পানির ক্ষেত্রে আমরা দেখি না। 6 নম্বর আমরা আলোচনা করতে পারি মেইনটেনেন্স অ্যান্ড রিপেয়ার। যদি এমন হয় যে আপনার কোম্পানির পক্ষ থেকে প্রোডাক্টের মেইনটেনেন্সের দায়িত্ব নেওয়া হয় এবং ইন কেস অফ এনি প্রবলেম, ফ্লস, আপনার কোম্পানির লোকেরা গিয়ে সেখানে রিপেয়ার করে দেবে, তাহলে অবশ্যই আপনার এই স্পেশাল সার্ভিসটা কাস্টমারকে আপনার প্রোডাক্টের আলাদা একটা জায়গা ভেবে নিতে বাধ্য করবে। আমরা আইপিএস এর উদাহরণ দিতে পারি। সাধারণত আইপিএস কোম্পানি বা অনেক আইপিএস কোম্পানি মেনটেনেন্স তাদের নিজেদের লোক দিয়ে করিয়ে থাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, 6 মাস কিংবা 1 বছর। তারাই এসে পানি চেক করে এবং পানি চেঞ্জ করে দিয়ে যায়। আর ইন কেস অফ এনি প্রবলেম তাদের লোক এসে এটাকে নিয়ে রিপেয়ার করে আবার দিয়ে যায়। তো এইভাবে যদি একটু অন্য কেউ করে না, বাট আমি মেনটেনেন্স এবং রিপেয়ার সার্ভিস অফার করছি, তাহলে আপনি আলাদা হয়ে যেতে। সার্ভিস ডিফারেন্সিয়েশনের সর্বশেষ পয়েন্টে আমরা চলে এসেছি, সেটা হচ্ছে রিটার্নস, অর্থাৎ ফেরত। সাধারণত রিটার্ন জিনিসটা একটা বিরক্তিকর জিনিস কাস্টমারের কাছে। সো দ্য লেস দ্য বেটার। যত কম ফেরত দেওয়ার ব্যবস্থা করতে পারেন আপনি, ততই আপনার জন্য ভালো। আমরা এই বিষয়ে, 1 হচ্ছে কন্ট্রোলেবল রিটার্নস, নম্বর 2 হচ্ছে আনকন্ট্রোলেবল রিটার্নস। কন্ট্রোলেবল রিটার্নস হচ্ছে আপনি এমনভাবে কাস্টমারকে মেক আপ করবেন, আমরা বলছি যে মোস্টলি বি এলিমিনেটেড উইথ ইমপ্রুভড হ্যান্ডলিং আর স্টোরেজ। যদি হ্যান্ডলিংটা যথাযথভাবে করা যায়, স্টোরেজটা যথাযথভাবে করা যায়, বেটার প্যাকেজিং অ্যান্ড ইমপ্রুভড ট্রান্সপোর্টেশন, তাহলে কাস্টমারের জন্য আর রিটার্ন দেওয়ার প্রয়োজন পড়ে না। অথবা আপনি যদি কাস্টমারকে যথাযথভাবে শুনে থাকেন যে সে ঠিক কী জিনিস চাচ্ছে, কোথায় ইউজ করবে, তার ক্যাপাসিটি কেমন, ইনফ্রাস্ট্রাকচারাল ক্যাপাসিটি অথবা ফিনান্সিয়াল ক্যাপাসিটি,
এগুলোর সাথে ভালো মতো এগুলোকে শুনে ইনফরমেশন নিয়ে তারপর তাকে যদি একটা প্রোডাক্ট অফার করা হয়, সাজেস্ট করা হয় এবং ডেলিভারি দেওয়া হয়, তখন রিটার্ন হওয়ার প্রয়োজনটা কমে যায়। এগুলোকে আমরা বলছি কন্ট্রোলেবল রিটার্নস। আর আনকন্ট্রোলেবল রিটার্নস হচ্ছে দ্য নিড ফর কাস্টমার্স টু অ্যাকচুয়ালি সি, ট্রাই অর এক্সপেরিয়েন্স প্রোডাক্টস। অর্থাৎ কখনো কখনো কাস্টমাররা তার নিজ প্রয়োজনে ভালো লাগে না, দেখে ভালো লাগে না, অথবা অন্য চিন্তা করছি, এখন আপাতত এটা চিন্তা করছি না, নেয়ার পর তার মধ্যে ভাবনার পরিবর্তনগুলো ঘটতে পারে। এই সমস্ত ক্ষেত্রে যখন রিটার্ন কাস্টমার দিতে চায় সেটাকে আমরা আনকন্ট্রোলেবল রিটার্নস বলছি। এবং মজার বিষয় হচ্ছে আনকন্ট্রোলেবল রিটার্নসের জন্য যদি আপনি আপনার কোম্পানি বা আপনার অফিস আনকন্ট্রোলেবল রিটার্নকে যদি ওপেন করে দেয় যে হ্যাঁ, ইন কেস অফ ইউর এনি নেসেসিটি অর ইউর ডিসিশন চেঞ্জেস, উই আর রেডি টু রিসিভ ইউর রিটার্ন, আপনি যে কোনো সময় আমাদের রিটার্ন দিতে পারেন, আমাদের কোনো আপত্তি নেই, আমরা নিতে প্রস্তুত আছি। এই ধরনের ঘোষণাও অনেক সময় কোম্পানিকে অন্য কোম্পানি থেকে পৃথক করে দেয়। তো এই ছিল আমাদের সার্ভিস ডিফারেন্সিয়েশন রিলেটেড আলোচনা। আমরা প্রোডাক্ট রিলেটেড 9টি এবং সার্ভিস রিলেটেড 7টি ডিফারেন্সিয়েশন নিয়ে আলোচনা করেছি। এবং ইট ইজ কোয়াইট ইম্পসিবল দ্যাট ইউ উইল ফলো or you have to follow all these differentiation issues. Rather, you need to go through all these differentiation topics and you should try to match with your offerings, that which differentiation package might be appropriate for my offerings. অ্যাপ্রোপ্রিয়েট ডিফারেন্সিয়েশন স্ট্র্যাটেজি চিনতে পারা এবং নিজের অফারের সাথে ম্যাচ করা, এটা আসলে একটি যোগ্যতা এবং ব্যবসার সফলতার একটি মাপকাঠি। সো আজকের মতো আমরা চ্যাপ্টার 13-এর এই লাস্ট পার্ট 3 শেষ করছি এবং এরই মাধ্যমে আমরা চ্যাপ্টার 13-এর আমাদের আলোচ্য যতটুকু ছিল ততটুকু শেষ করছি। Thank you everyone for listening to me attentively, and in case of any question, please ask in the comment box or you are invited to ask in the classroom. May Allah help you. Allah Hafiz. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.